আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের গন্তব্য হচ্ছে কান্তাজিও মন্দির। দিনাজপুর শহর থেকে অটো ভাড়া করে ছুটে চললাম কান্তাজিও মন্দিরের উদ্দেশ্যে। অটো ভাড়া জনপ্রতি 40 টাকা। যেতে যেতে পথে দেখতে পেলাম হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও ঢেপা নদী। ঢেপা নদী শীতকালে মৃতপ্রায় অবস্থা তার। ভারতের এক তিস্তা বাঁধের জন্য আজ বাংলাদেশের অধিকাংশ নদী, যেগুলো উত্তরবঙ্গ হয়ে প্রবেশ করেছে, শুষ্ক মৌসুম বা শীতকালে সেসব নদী মৃত। দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের দুই পাশের সারি সারি গাছ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কান্তাজিও মন্দিরে পৌঁছে গেলাম। দর্শক, কান্তাজিও মন্দির থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি হালিমা আহমেদ। কান্তাজিও মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলা শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদী তীরবর্তী গ্রাম কান্তানগরে অবস্থিত। মন্দিরের সামনে রয়েছে সুবিশাল মাঠ। মাঠের চারপাশে রয়েছে অনেক বড় বড় গাছ এবং মাঠটির মাঝখান বরাবর রয়েছে একটি বিশাল বটবৃক্ষ। মাঠের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। কান্তাজিও মন্দিরটি একটি মধ্যযুগীয় মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। মন্দিরটির নির্মাণ 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটির নবরত্ন বা 9 শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। এইসব টেরাকোটায় হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী দেয়ালের গায়ে পোড়ামাটির অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে 1 মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়। জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন। এই রাসমেলাটি 300 বছর ধরে চলে আসছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটার টালি রয়েছে। চলুন দর্শক, মন্দিরের টেরাকোটা সম্পর্কে আমরা মন্দিরে দায়িত্ব থাকা এই ব্যক্তির কাছ থেকে শুনি। ও বললো যে তুমি সেবা করো, তোমার কাজে লাগবে, আর তোমার ছেলে ভরতকে মামার বাড়িতে পাঠাও। ভরত সবাইকে বলে টুলে মামার বাসায় গেল। এদিকে এখন কৈকি সেবা করতে সেবা করে পরে সুস্থে বসে আছে। এখন মন্ত্রণা কৈকিকে বলতেছে, রাম হলে বড় ছেলে রামকে রাজ্য দিবে, তোমার ভরতকে কী দিবে? তুমি এখন বর চেয়ে নাও যে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর ধরে। ওই যে কৈকি জোরহাট করে বলতেছে। রাজা দশরথ মনে করছে সামান্য কিছু চাইবে, যা চাইবে তাই দিব। বলছি যে চাও কী চাও? যে আমি চাই যে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর ধরে। রাজা দশরথ বলছে আমি তো এটা করতে দেবো না, রাম বড় ছেলে, রামকে রাজ্য দিব। রাম বলছে বাবা তুমি যে তার সঙ্গে প্রতিজ্ঞা করছো, যা চাইবে তাই দিব।
রাম সীতা লক্ষ্মণ এই তিনজন বনবাস করছে। এখন বাড়িতে একটু শুনলে পরে ধরো যে দু হাত করে বলতেছে রামকে যে দাদা তুমি অযোধ্যা ফিরে আসো, মার কথা মতো বনে যাবে কেন? তখন বলছে যে আমি তো বাবার আদেশ পাওয়ার জন্য বনে যাচ্ছি ভাই, আমি তো ফিরে যাব না। তখন বলছে তুমি বনে যাও, কিন্তু তোমার খড়মগুলো আমাকে দাও। কাঠের খড়ম ছিল, ওই যে খড়ম দেয় ভরতে ভরতে এই যে বিবেক হচ্ছে নিয়ে অযোধ্যা রাজ সিংহাসন থেকে রামের নামে রাজ্য চালাবে, নিজে বলবে না। এটা বনে আসতেছে তিনজন আসছে, রাম সীতা লক্ষ্মণ। এটা হলো পঞ্চবটি বন। পঞ্চবটি বনে বসে সীতা লক্ষ্মণকে বলছে লক্ষ্মণ তুমি যদি কোথাও ফল পাও, ফল নিয়ে এসো, খিদে লাগছে। ওই যে লক্ষ্মণ গেছে গাছে ফল পাইতে, দেখা যায়। এই বনে ছিল রাবণের বোন, নাম হলো সুর্পনখা। লক্ষ্মণকে দেখে বিয়ে করতে বলছি। লক্ষ্মণ বলছে যে আমি 14 বছর বনে থাকবো, কিছু খাবো না, কারিদিকে দেখবো না। ও বলছে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তখন লক্ষ্মণ রাগি যায় যে দেখো তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না, দাঁড়াও কেমন তোমার বিয়ে করার স্বাদ মিটিয়ে আমি, তোমাকে যেন কেউ বিয়ে করতে না চায়। তখন কী করে বুকে পাতে অন্য দিক দেখি নাক কাটে দেয়, এই যে নাক কাটে। রাবণ ভীষণ দিনের বসে আছে, এই যে নাক কাটা অভিযোগ দিল যে দাদা আমি তো পঞ্চপটি বনে গেছি, আমার নাক কাটে শাস্তি দিল লক্ষ্মণ, সঙ্গে রাম সীতা আছে, সীতাকে নিয়ে লঙ্কা। ওই যে রাবণ সীতাকে রথ করে নিয়ে যায়, যখন রথ উঠে চিৎকার করে কান্নাকাটা করে, এই কথায় আছে আমার রক্ষা করে। রামের ভক্ত ছিল পাখির নাম জটায়ু, ওই যে পাখি বাজাতে রাবণ কী করে পাখির জন্য কাটি দিয়ে লঙ্কা নিয়ে রাখে। জটায়ু উপরে একটা মা, ওই যে এটা হলো অর্জুন, সামনে ছোট্ট মন্দিরটা হলো কৃষ্ণ। অর্জুনেরা হলো 5 ভাই পঞ্চপাণ্ডব, আর দুর্যোধনেরা হলো 100 ভাই, ওরাই পাশে। এটাকে বলে কুরুক্ষেত্র। সীতাকে নিয়েছে লঙ্কায় রাষ্ট্রী রাবণ। আর এরা এদেরকে বলছে যে তোরা পাহারা দাও আর ওকে বুঝাও যে রাম তো লঙ্কা আসতে পারবে না, তোমাকে উদ্ধার করতে পারবে না, তুমি লঙ্কা রানী হবে, রাবণকে স্বামী বরণ করো। এদিকে আবার হনুমানকে পাঠাইছে রাম, যে সীতাকে যে নিয়ে গেছে কোথায় দেখো তো, ওই যে হনুমান আছে সীতার সঙ্গে পরামর্শ করল। রামের আংটি ছিল সীতার হাতে, আংটিটা হনুমানকে দিল যে তুমি যে রামকে দাও তাহলে বিশ্বাস করবে তুমি যে লঙ্কা আইছো কিনা। আংটি দেয় এই জায়গায়, তাহলে দেখি বাবা ওই আংটি দেখছি। দেওয়ার পর বলছে খুব বিপদে আছে, তোমরা 2 ভাই যাও। ওই যে এরা 2 ভাই যাচ্ছে রাম লক্ষ্মণ। তো এক রাজ্যের নাম হলো কিষ্কিন্ধা। ওরা হলো বানরের রাজা, বালি আর সুগ্রীব। বালি পরে সুগ্রীব ছোট, বালি সুগ্রীবকে মাছ ধর দিয়ে বাড়ি থেকে বাঁচিয়ে দিচ্ছে। ওই যে এখানে বাঁচতেছে, এখানে রামের সঙ্গে সাক্ষাৎ তৈরি করে রামকে বলছে ভাই তোরা গ্রামে যাবে সীতাদের লঙ্কায়। তখন বলছে যে আমার ভাই বালিকে তোরা মারো, আমি তোমার সীতাদের সাহায্য করবো। রাম তো বিপদে পড়ছে, বলছে ঠিক আছে আমি তোমার ভাই বালিকে মারবো। তখন বলছে যে আমার ভাই যে যোদ্ধা বীর, তাকে যে মারবে বীরের পরিচয় দিতে হবে। রাম তখন কী করে 1 তীরে 60টা তাল গাছ, এই যে তাল গাছ, এখানে বীরের পরিচয় দিল। ওই যে বালিকে বাঁচতেছে রাম তীর দিয়ে। চলো আমরা দেখি যাই। সমুদ্রের যত পাথর ফেলা সব ডুবে যায়। এই যে হনুমান আছে রামের পায়ে দিয়ে বলতেছে তুমি যত পাথর ফেলি সব তো ডুবে যায়, কীভাবে সেতু নির্মাণ হবে? তখন এই যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো যে তুমি রাম নাম লিখে পাথর ফেলো, সেতু নির্মাণ হবে। ওই যে সেতু, আচ্ছা সেতুর উপর দিয়ে যাচ্ছে, রাবণের সঙ্গে সঙ্গে রামের যুদ্ধ এই যেটা, আর যেটা বড় যুদ্ধ সেটা দিকে উপরে। চলো আচ্ছা ওই যে মন্দিরের মতো ত্রিশাল আছে, এটা হলো রাবণের ছেলে, আর নাম হলো মেঘনাথ। হ্যাঁ মেঘনাথ যুদ্ধ করতেছে মেঘের আড়াল থেকে,
রাম লক্ষ্মণ তো নিচে মাটির। এখন হনুমান বলতেছে প্রভু এইভাবে যুদ্ধ হবে না, আপনি আমার পিঠের উপরে ওঠেন, তাহলে মোটামুটি যুদ্ধ করতে হবে। এটাকে বলে মেঘনাথ বধ কাব্য, মধুসূদন দত্তর মেঘনাথ বধ। এটা মেঘনাথ বধ। এদিকে রাবণ, দশরথের নাম দোষানন, ওইদিকে রাবণ, এদিকে রামের সঙ্গে যুদ্ধ করতেছে। আবার দোষানন ছিল ঘুমে, কুম্ভকর্ণ। এই পাশে যে মাথাটা ভাঙা ভাঙা হয়ে গেছে, এটা 3 মাস ঘুমাইছে, 3 মাস ঘুমায় 6 মাস করছে। এক বছর লঙ্কা যুদ্ধ রাবণ তাকে কত কী করে দেখালো, একটা ঘুমন্ত অবস্থা লোক কী করে, রাম তখন একে মারে। আর যদি ঘুমিয়ে উঠতো তাকে মারতে পারতো না, মারতেও পারতো না, সীতাকে আর উদ্ধার করতে পারতো না। আর এখানে হলো কৃষ্ণমূর্তি, যেটা বললাম যে কৃষ্ণমূর্তি, কৃষ্ণের 108 নামের মধ্যে এক নাম হলো কান্তজি। কান্তজির নাম অনুসারে এই জায়গার নাম হলো কান্তনগর। আর এখানে মেলা বসবে নভেম্বরের 15 তারিখে, শ্রীকৃষ্ণের রাজযাত্রা উপলক্ষে মেলা। এই যে এটাই ওই যে চক্র, কৃষ্ণ হাতে চক্র ছিল না, এই যে চক্র, এই যে 6 চক্র, মাঝখানে যখন আধা কিছু ছবি এরকম গাছের গোল চক্র বানিয়ে বিভিন্ন প্রতিনিধি সাজা করে। এখান থেকে গভীরাতে পূর্ণিমার দিন গভীরাতে এখান থেকে ওই বাড়ি পাকা একটা জায়গা আছে, এখানে নিয়ে যায় মেলা উদ্বোধন করে। ওইদিকে হলো শ্রীকৃষ্ণের জন্ম আসল। ওইখানে কৃষ্ণের বাবা হলো কংস, আর বাবা হলো বসুদেব, মা হলো দৈবকী। একে একে 7টা ছেলে 7টায় মারে কংস। মারার পরে কৃষ্ণ জন্ম নিলে 8ম গল্প। এই যে এখন দৈবকী বসুদেবকে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি মথুরা নিয়ে যাও, নাহলে আমার ভাই কংস শুনলে মারি ফেলবে। ওইখানে একটা মেয়ে রাখছিল, মেয়েটা মারতেছে কংসই যে পুড়ে উপরে উপরে মা গায়া। ও বলছে তোমাকে বদিবে যে গোকুলে বাড়তে এসেছে, গোকুলে যত ছেলে মেয়ে সব কংস মারে। কৃষ্ণ তো মথুরায় মানুষ করতে। বসুদেব যমুনা ঘাটে যায়, দেখে বিশাল যমুনা, কেমনে পার হবো, ওই যে শিয়াল পার হচ্ছে। বসুদেব কাছে যেহেতু শিয়াল পার হচ্ছে, আমি পার হতে পারি। কৃষ্ণ ওর মাখন চোরা বসে মেয়েরা মাখন গাছে ওই যে হাড়ির মধ্যে হাত ঢুকে দিছে। পরে কংস জানতে পারছে যে কৃষ্ণ তো মথুরায়, ওকে তো নিমন্ত্রণ করে আনতে হবে। অভিজ্ঞ হয়ে গেছে। কংস ঘোষদেরকে বলছে যে তোমরা দইরে ভাত নিয়ে আমার বাসায় আছো, আর আমি কৃষ্ণকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো। ওই যে ঘোষেরা দইয়ের ভাত নিয়ে যাচ্ছে, দেখে যান দইয়ের ভাত। 5 জন, 1, 2, 3, 4, 5। এখন দৈবকী খুব কান্না কাটা করতেছে। যেহেতু আজকে বাড়িতে নিয়ে যাচ্ছে আমার ছেলে কৃষ্ণকে, বাড়িতে নিয়ে যায় মারি ফেলবে। এখন কৃষ্ণ আর বলরাম দুজন যায়, যাওয়ার পরে মন্দিরের পেছনের অংশেও ছোট ছোট মন্দিরের কয়েকটা ধ্বংসাবশেষ রয়েছে। মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। দর্শক, এটাই ছিল কান্তাজিও মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকেও দেখা যাবে না।